গল্পকরণে আজকে আমি পড়তে যাচ্ছি সুকুমার রায়ের লেখা ছোট একটা গল্প হযবরল। এই গল্পটি সুকুমার রায়ের বাছাই সেরা গল্প থেকে নেয়া। গল্পটি প্রকাশ করেছে বইপড়া, ঢাকা। প্রথম প্রকাশ করা হয় ফেব্রুয়ারি 2008 সালে এবং দ্বিতীয় প্রকাশ ফেব্রুয়ারি 2016 সালে। চলুন শুরু করি ছোট গল্প সুকুমার রায়ের হযবরল। বেজায় গরম, গাছতলার দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা হাতে তুলে নিয়েছি অমনি রুমালটা বলল, ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সেটা লাল টকটকে একটা বেড়াল গুফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বিলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেলে দিব্যে একটা প্যাকপ্যাকে হাঁস। এই তো হার হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমার এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দু বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা, তাও জানো না বলে এক চোখ বুজে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এই তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালে বর্ষ, রুমালের মা, এই হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে উঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়ালটা বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল এক গাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, হুম, সে আমার কম্য নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে ঠিক বলে দিতে পারত। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়ালটা বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কীরকম? বেড়াল বলল, সে কীরকম জানো, মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসাব? বেড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কীরকম।
এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদির রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন যেন রাগ ধরে গেল। আমি বললাম, ধুর ছাই, কী সব আবল তাবল বকছ, একটু ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বুঝো, আমি যা বলবো মনে মনে তা হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝিয়ে আছি। বেড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙ্গা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয় হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে নিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল। তারপর বলল, 7 দুগুণে 14 নামে হয় 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময়ে বুঝে ঝা করে 14 না লিখে ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনার কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সবসময়ই 14, 1 ঘন্টা আগে হলেও 14, 10 ঘন্টা পরে হলেও 14। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কি রকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারের সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করার জো নেই। এই তো কদিন আগে খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তক্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুক্কো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। বুড়ো এসে খুব ব্যস্ত হয়ে হুক্কোতে 2-1 টান দিয়েই জিজ্ঞেস করল, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠল না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞেস করল, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 করি। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমাকে দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে সে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো।
তারপর হুক্কোটাকে দূরবীনের মতো চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে দিয়ে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কিশোর। বুড়ো বলল, বিশ্বাস হয় না, দেখো। দেখলাম ফিতে লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার দুটো আঙ্গুল দিয়ে আমায় একটুখানি টিপে বলল, 2.5 আমি বললাম, সে কি, পটলার ওজনও তো 21। সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমার হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5, বয়স 37। আমি বললাম, ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করল, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি, কোনোদিন দেখবে বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়সে কেন বুড়ো হবে? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। অমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেয়া হয়। আমার বয়স যে কত উঠলো আর নামলো, আবার উঠলো, এখন আবার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নিই। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিক ফিক করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নেই। এই বলে তার হুক্কো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে, শোনো। তারপর একদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর স্যাপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্রমিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুরসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বিজ্ঞাপন পেয়েছ, হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতে কাকটা একটা কাগজে বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে। আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকালে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকোমাতা। এই কথা বলতেই বুড়ো মাও মাও করে তেরে উঠে বলল, দেখ, ফের যদি টেকোমাতা টেকোমাতা বলবি তো হুক্কো দিয়ে একবারে মেরে তোর স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে ঢোল হয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল,
হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এ দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগল। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, রাখল নাকি 60-60? বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61-62। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলেন না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়ার্দি কিদর্ত অত্র কাকালত নামা লিখিতং শ্রীকাকেশ্বর কুচকুচে কার্যকাঞ্জেগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশাগন মালিক দখিলাকার সত্ত্বে অত্র নায়েব স্যারেস্তার দস্ত বদস্ত কায়েম মোকাররি পত্তনি পাট্টা অথবা কাওলা কবলিয়ত। সত্যতা কি বিনা সত্যতায় মুনাসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গয়রহ মুকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব লিখে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললেন না। কাক বলল, হ্যাঁ তাও বলা হয়েছে, ওহে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জামা ভাগ 2, 2 সের, খরচ 37 বছর। কাক বলল, দেখে বোঝা যাচ্ছে অঙ্কটা LCMNO নয়, GCMO নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5 হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও নাকি ভগ্নাংশ চাও। বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞেস করে নিই। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভেতর থেকে রেগে রেগে বলে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেরকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর হলো, কাক বলেছে ভগ্নাংশ, তোকে না আমাকে। বুড়ো বলল, তা নয়, বলেছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধুরটা যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশ খারাপ হলো কি সে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 সেরের গোটা সের দুটো বাদ দিলেই রইল ভগ্নাংশর 8 সের। তোমার হিসেব হলো 8 সের। 8 সের হিসেবটার দাম পড়ে খাঁটি হলো 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফুটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগল। বুড়ো অমনি করে আবার তেরে উঠল, ফের টাক টাক বলছিস, দাঁড়া। ওরে বুধু, বুধু রে, শিগগিরি আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই কাছের ফুকর থেকে মস্ত একটা পোটলার মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বুচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুক্কওয়ালা বুড়োর মতো। হুক্কওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না, সে নিজের পোটলার উপর বসে পড়েছে। ওঠ বলছি, শিগগিরি ওঠ বলে ধাই করে তাকে হুক্কো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উদর বোঝা বধুর ঘাড়ে।
এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বধূ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সে পোটলা উঁচিয়ে দাঁত কর্মর করে বলল, তবে রে স্টুপিড উঠো। উধু আস্তিন হুকিয়ে হুক্কু বাঁকিয়ে হুঙ্কার দিয়ে বলল, তবে রে লক্ষ্মী ছাড়া বধূ। কাক বলল, লেগে যা নারদ নারদ। অমনি ঝটাপট খটাপট দমাদম ধপাদম। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধু চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বধূ ছটফট করে টাকে হাত বোলাচ্ছে। বধূ কান্না শুরু করল, ওরে ভাই উধু রে, তুই এখন কোথায় গেলি রে? উধু কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমার কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে, আবার খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এবেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশে একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, হেই গেল গেল, নারী বুড়ি সব ফেটে গেল রে। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙ্গা এসে পড়তো, আর ডাঙ্গার মাটি সব ঘুলিয়ে প্যাঁচ প্যাঁচ কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে হু 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 হু। এই বলে সে আবারও হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছ? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজে মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজে মাটি খেয়ে ফেলেছে। হু 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 হা হা হা। আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামাকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না, সব কি আবার অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলল। হু 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 হা হা। জন্তুটার রকম সক্ষম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ। আমার নাম হিজিবিজবিজ। আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ। আমার বাবার নাম হিজিবিজবিজ। আমার পিসের নাম হিজিবিজবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠীশুদ্ধ সবার নাম হিজিবিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার মামার নাম তকাই। আমার মামার নাম তকাই। আমার খুড়ুর নাম তকাই। আমার মেসোর নাম তকাই। আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমি ভয়ানক রাগ হলো আমার। তেরে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করল, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতে সে তরতর করে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করল। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। আমি খুবই চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরেজিতে লিখবার সময় লিখি BA, অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না তা আমি নিজে পরীক্ষা করে দেখেছি।
তাই আমার উপাধি খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্য আমরা মাঝে মধ্যে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠুঙ্গা, কিংবা নারিকেলের ছোবরা, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কদাচিৎ কখনো ল্যাপ কিংবা তোষক বালিশ নিয়ে একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রাবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু খেয়ে প্রায় শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি কাচি কিংবা শিশি বোতল এইসব আমরা কোনোদিন খাইনি। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বাসব খেয়ে ফেলেছিল। বলে ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগল। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজি বীজ বীজটা এতক্ষণ পরে পরে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মর উঠিয়ে বসে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝে এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সে একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দরাদম মারতে লেগেছে। হু 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 হু। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি, অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আল্লাহাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই না, এখন আমার গাইতে বলো না। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগে ছাগলটা আর হিচবিচবিচটা একসঙ্গে চেঁচে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল। লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে 1 বার গাইল, 2 বার গাইল, 5 বার, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনিতালের নতুন আলো, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখে পাখার গান। এই বলে সে গান ধরল। মিশিমাখা শিখে পাকা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এ তো মাথামুন্ডুর কোনো মানেই হয় না। হিজি বিজ বিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটায় একটু শক্ত ঠেকল, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। নানাটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও? সে কথা বললেই হয়। অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু।
আমি বললাম, মজারও বলে কোনো কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবৎ হয়। সজারু, কাঙ্গারু, দেবদারু সব হতে পারে, মজারও হবে না কেন? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেতায় চামচিকে আর পেঁচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কাব্যে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাছি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচু, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্পি ছেঙ্গা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামলে পেয়ে গেলাম। গান চলতে লাগলো। সজারু কয়, ঝোপের মাঝে এক্ষুনি গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে, পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুতুমি। ঘুমোয় কি কেউ এখন ভুসু আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাদারে। তুমিও দাদা হচ্চক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখে ভ্যাপাটে। গানটা আরও চলত কি না জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকে দেখি আমার আশেপাশের চারদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে বসে ফুতফুত করে কাটছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে এবং ফিসফিস করে বলছে, কেঁদো না কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রোল উঠিয়ে চিৎকার করে বলে উঠল, মানহানির মোকদ্দমা। অমনি থেকে একটা কালো ঝুল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগল, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগল। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিকে তাকিয়েই তক্ষুনি আমার চোখ বুজে বলল, নালিশ বার্তা লাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিচমিচিয়ে 5-6 ফোঁটা জল বের করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগল, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান হচ্ছে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মানকচু, ওলকচু, কান্দাকচু, পানিকচু, শঙ্খকচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলেই একটা শেয়াল শ্যামলা মাথায় তরাক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা খুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু খায় কারা? কচু খায় শোর আর সজারু। ওয়াক্থু। সজারুটা আবার ফ্যাত ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞেস করল, দলিলপত্র সাক্ষী সাবুত আছে কিছু? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলে কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগল। একের পেটে 2, চৌকি চেপে ছুঁই, পোটলা বেঁধে থুই, গোলাপ চাপা জুঁই, ইলিশ মাগুর রুই, হিংচে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগল। চাঁদনি রাতের পেতনি পিসি সজেল তলায় খোঁজ নাও রে, থ্যাতলা মাতা হ্যাংলা সেটা হাড় কচকচ ভোজ মারে। চালতা গাছে আলতা পরা নাক ঝোলানো শাকচুনি, মাকড়ি রে হাকড়ি বলে, আমায় তো কেউ ডাকছনি। মুন্ডু ঝোলা উল্টু বুড়ি, ঝুলছে দেখো চুল খোলে, বলছে দুলে, মিনসেগুলোর মাংস খাবো তুল তুলে। সজারু বলল, ধুর ছাই, কি যে পড়ছ তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই দম্বল টে কম্বল, কাঁচা কম্বল করে সম্বল বোকা ভম্বল, এটাও নয়? আচ্ছা তাহলে দাঁড়াও, দেখছি।
নিঝুম নিশীতে রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? এসব নয়, তোমার গিন্নির নামে কবিতা? তা সে কথা আগে বললেই তো হয়। এই তো, রামভোজনের গিন্নিটা বাপরে যেন সিংহীটা, বাসন নাড়ে ঝনার্জন, কাপড় কাছে দমাদ্দম। এটাও মিথ্যে না? তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেদা বুড়ো, তুই মর। মাঝরাতে ব্যথা, পাঁচরাতে বাত, আজ রাতে বুড়ো হবে কোপকাত। সজারুটা ভয়ঙ্কর কাঁদতে লাগল। হায় হায়, আমার পয়সাগুলো সব জ্বলে গেল। কোথাকার এক আহাম্মক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যালটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে, ওরে ভাই সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটে সেইটে। অমনি শিয়াল আবার তেরে উঠল, বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুরগুলোকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলাব্যাং গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুরগোলা হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুঝেরও বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজি বীজ বীজকে জিজ্ঞেস করল, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজ বীজ বীজ তরাক করে সাক্ষী দিয়ে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শেয়াল বলল, হাসছ কেন? হিজ বীজ বীজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল, তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠল, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ, হু 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 হু। শেয়াল জিজ্ঞেস করল, তুমি সজারুকে চেনো? হিজবিজ বিজ বলে ফেলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে আর গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা টিপির মতো, আর ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো তো। শেয়াল জিজ্ঞেস করল, তুমি মোকদ্দমার কিছু জানো? হিজবিজ বিজ বলল, তার জানি নে। একজন নালিশ করে আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো না, আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজি বিজ বিজ বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলের চোখে ব্যারাম। বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগল। শেয়াল বলল, আবার কি হলো? হিজবিজ বিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অভিমৃষকারিতা, আর ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, আর গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশ। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমন, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে, হু 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 হা হা। শেয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, আমার নাম হিজি বিজ বিজ। শেয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজি বিজ বিজ। শেয়াল বলল, নামে আবার এখন তখন কি? হিজি বিজ বিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকল, আবার আর একটু বিকেল হলে আমার নাম হয়ে যায় নামতারো। শেয়াল বলল, নিবাস কোথায়? হিজবিজ বিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে।
অমনি ভিড়ের মধ্যে থেকে উদু আর বুধু একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে। উদু বলল, দেশে গেলে লোকেরা সব হুসহুস করে মরে যায়। বুধু বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদু বুধুকে বলল, ফের সবাই মিলে কথা বলবো তো তোকে মারতে মারতে সাবার করে ফেলব। বুধু বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব। শিয়াল বলল, হুজুর, এরা সবাই পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দোস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হয়েছে। বলেই সে তক্ষণি ঠকঠক করে 16টা পয়সা গুনে হিজবিজবিজের হাতে ধরিয়ে দিল। অমনি কে যেন উপর হয়ে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে। আবার শিয়াল জিজ্ঞেস করল, তুমি এ বিষয়ে আরো কিছু জানো? হিজবিজবিজ খানিকক্ষণ ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় আয়, শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল, থাক থাক, সে অন্য শিয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করার আগে সে বলতে আরম্ভ করল, শ্রী শ্রী ভূষণটি কারায় নম, কাকেশ্বর কুচকুচে 41 নং গেছো বাজার, কাগিয়াপট্টি। আমরা হিসাবি এবং বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও, কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তা তো বলেছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায় তোমার? কাক বলল, বললাম যে কাগিয়াপট্টি। শিয়াল বলল, সেখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ নিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নে, এই তো সামনে সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানে আছে, পথ কি আবার এদিক ওদিক চলে বেড়ায় নাকি, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়, কোনটা? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এসেছ, মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই, মান কাকে বলে? মান মানে কি? কচুরি। কচুরি 4 প্রকার, হিঙ্গে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা খুটকুট করে, কিন্তু কাকেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, সে আসামে থাকত, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সবার একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ ক্ষেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেলল, তাই দেখে ছুটুটা কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগল। শিয়াল একটা ছাতা দিয়ে হুসহুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগল। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে সে একটা কানে কলম দেয়া খরগোশকে হুকুম করল, যা বলছে লিখে নাও, মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি দাঁড়াও। আসামি কই?
তখন সবাই বলল, হই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়া বোকা, সে ভাবল আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরে আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কীরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটা মুখটা ক্রমশে বদলে শেষের দিকে মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছে, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পরে পরে ঘুমানো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমালটা নেই, আর একটা বেড়াল বেড়ার উপরে বসে বসে গোফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময়ে বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হয়ে গেলে এমন হুৎকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা ছোট গল্প হযবরল। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।